জিনভূতের রাজ্যে তোমাকে স্বাগতম। আমি মাইশা স্টাইনি ওয়ার্ল্ড। আজকের গল্পটা শোনার পর থেকে মাছ খাওয়ার কথা ভুলেও যেতে পারো। তাহলে গল্পটা শুরু করা যাক। আমি আসলে মেয়েটাই শহুরে, সারা জীবন শহরে বড় হয়েছি। শহরের এই ইটকাটের বাড়ি দেখেছি, মুড়ির টিন দেখেছি, রিক্সার টুংটাং শুনেছি। গ্রামের দিকে যাওয়া হয়নি কখনো, কখনো যাবও না ভেবেছিলাম জীবনটা যেমন কাটছে তেমনই কেটে যাবে। শহরের বাইরে কোনোদিন পা পড়বে না আমার। অথচ আমার শ্বশুর বাড়িটা গ্রামে পড়ে গেল। কেমনে পড়লো বলছি। মুড়ির টিনে জগন্নাথ থেকে মিরপুরে আসা যাওয়া করি। একদিন হঠাৎ খেয়াল করলাম একটা ছেলে রোজ আমাকে দেখে, মানে আমার সাথে সেও জগন্নাথ থেকে মিরপুরে যাওয়া আসা করে। ব্যাপারটা পাত্তা দিইনি বা পাত্তা দিতে চাইনি। এই 90-র দশকে দাঁড়িয়েও দুনিয়া বড়ই রক্ষণশীল। ছেলে মেয়ে কথা বলাটা গহিত কাজ। কোনোভাবে যদি বাসায় জানতে পারে একটা অপরিচিত ছেলের সাথে বাসে কথাবার্তা বলছি, পিটিয়ে আলুর ভর্তা বানিয়ে দিবে। এরই মধ্যে আমার বিয়ের প্রস্তাব এলো। বিয়ের প্রস্তাব দেওয়া হলো সরাসরি আমার বড় ভাইয়ের কাছে। বড় ভাই ভীষণ রাগী মানুষ। তাকে যে নিজে এসে বিয়ের প্রস্তাব দিয়েছে, তার বুকের পাঠা একদম মহা আকাশের মতো বড়। বান্দাটাকে একবার দেখতে ইচ্ছে হলো। দেখি আমার সে ভাসের অনুসরণকারী। ছেলেটাকে দেখতে কেমন জানি গোবেচারা লাগে। দেখলাম তো একদমই গোবেচারা না, ঠিকই বড় ভাইকে পটিয়ে ফেলেছে। আর বড় ভাইয়ের কথাই আমাদের পরিবারের শেষ কথা, তাই আমার বিয়েটাও হয়ে গেল। যে গোবেচারা চেহারার চালাক ছেলেটার সাথে আমার বিয়ে হলো, তার নাম বাহার। গ্রামের বাড়ি ঝালকাঠি। ঝালকাঠি মানে দক্ষিণবঙ্গের একটা ছেলের সাথে আমার বিয়ে হবে 2 বছর আগেও যদি কেউ আমাকে বলতো, আমি হেসে উড়িয়ে দিতাম। অথচ আমার বিয়ে হলো সেখানেই। বিয়ের পর আমাদের সংসার শুরু হলো একটা বাড়িতে, মিরপুরের এক দোতলা বাড়ির দোতলায় ছোট্ট ঘুপচি ঘরে। সংসারটা নিজের। বাবার 51বর্তী পরিবার থেকে এসে একা নিজের সংসার এসে পড়েছি। সত্যি বলতে আমার খারাপ লাগছিল না। আমার প্রথম শ্বশুর বাড়ি যাওয়া পরে বিয়ের 2 মাস পর, সে সময়টা কোরবানির ঈদ। বাহার বলল সেবার গ্রামে ঈদ করবে, তাই গ্রামে যাওয়া। মা বাবা পরিবারকে ছেড়ে এর আগে কখনো ঈদ করিনি, কেমন জানি খারাপ লাগছিল। তাও বাহারদের গ্রামের বাড়ি দেখতে পারবো, প্রথম একটা গ্রামে থাকতে পারবো, নতুন একটা অভিজ্ঞতা। এসব চিন্তায় মন খারাপ ব্যাপারটা উবে গেল সাথে সাথেই। লঞ্চে চেপে আমরা গ্রামে গিয়েছিলাম। আমার প্রথম লঞ্চ জার্নি। সেই অভিজ্ঞতা বলার ভাষা আমার নেই। আমার জীবনে যতগুলো আনন্দের স্মৃতি আছে, তার মধ্যে একটা হলো লঞ্চে বসে নদীর পাড়ের পূর্ণিমা চাঁদ দেখা আর সকালের সূর্যোদয় দেখা। এ দুটো দৃশ্য আমি কখনোই ভুলবো না। বাহারদের গ্রামে আমি পৌঁছেছিলাম বিকেলে। পৌঁছাতে একটা হুলস্থুল পড়ে গেল। গ্রামে একটা শহরে বউ এসেছে, এজন্য অন্যরকম একটা উৎসবের ব্যাপার। আমি হঠাৎ খেয়াল করলাম সবার আলোচনার মধ্যমণি হয়ে গেছি। লজ্জায় আমি শেষ হয়ে যাচ্ছিলাম। শেষেমেশে আমার ননদ আমাকে বাঁচালো, টান দিয়ে আমাকে নিয়ে চলে গেল ভিতরের ঘরে। রাতে দেখলাম আমাদের খাওয়া দাওয়ার জন্য বিরাট আয়োজন। গরুর গোস্ত, হাঁসের গোস্ত, তরকারি, তারপর শাকবাজি, ডালবাজি, বিভিন্ন ভর্তাবাজি আর মাছ। কয়েক প্রকারের মাছ, বিভিন্ন সাইজের মাছ তরকারির ভিতরে যেন কিলবিল করছে। আমি খুবই বিব্রত হয়ে গিয়েছিলাম। কথাটা কিভাবে বলবো বুঝতে পারছিলাম না। শেষে মা মানে আমার শাশুড়ির কানে ফিস ফিস করে বললাম, মা আমি মাছ খাই না। মা শুনে যেন আকাশ থেকে নিচে পড়ে গেলেন। আবার জিজ্ঞেস করলেন, কি বললে? মাছ খেতে পারি না, আমার গন্ধ লাগে, বমি আসে। মা শুনে থম মেরে গেলেন। কিছুক্ষণ চুপ করে থেকে হঠাৎ বাঁধ ভাঙা জোয়ারের মতো হা হা করে বিকট শব্দে হাসি দিলেন। এ কি শুনি গো, নতুন বউ বলে মাছ খায় না? বাড়ির সবাই অবাক হয়ে আমার দিকে তাকালো। লজ্জায় অপমানে আমার মনে হচ্ছিল মাটির ভিতর সে দিয়ে যাই। কোনো রকমে মাথা নিচু করে মুখটা লুকাচ্ছিলাম। অবাক হওয়া মানুষগুলোর পরবর্তী প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছিলাম। সে প্রতিক্রিয়া এলো দ্রুত। এত এত মানুষের বিদ্রুপ মাখা হা হা করে হাসি আমার ভিতরটা ভেঙে চুরমার করে দিল। আমার খুব কান্না পাচ্ছিল। অনেক কষ্টে কান্না আটকালাম। সেই রাতে আমি আর কোনো কিছু খেতে পারিনি। শোবার ঘরে ঢুকে বাহারকে বললাম, তুমি তো জানো আমি মাছ খেতে পারি না, তবু মাকে বলনি কেন? ভুলে গেছিলাম বলে বাহার অন্য পাশে ফিরে ঘুমিয়ে পড়ল। আমার ঘুম আসছিল না। সন্ধ্যাবেলায় তার ছিল হাসিটা মনের ভিতরে জলজল করে দাগ কেটে গিয়েছিল আমার। পরের দিন কাটলো স্বাভাবিকভাবেই। স্বাভাবিকভাবে বলতে গ্রামের সবার সাথে পরিচিত হওয়া, ওর বাড়ি যাওয়া, দাদি নানিদের কাছ থেকে বকশিস পাওয়া, এইসব স্মৃতি আমার কাছে আনন্দের স্মৃতি হয়ে থাকতে পারত, কিন্তু থাকলো না। আমার মাছ না খেতে পারার ব্যর্থতা আমার জন্য কাল হয়ে গেল। যার বাসাতে গেলাম সে প্রচন্ড আনন্দ আর বিস্ময় নিয়ে বলতে লাগলো, তুমি নাকি মাছ খাও না? মাছ না খাওয়াটা যেন প্রচন্ড বিস্ময়ের এক ব্যাপার। মানুষ মাত্রই মাছ খাবে। যে মাছ খেতে পারে না সে ভৃঙ্গয়ের কোনো জীব, সে কোনোভাবে মানুষ হতে পারে না। মাছ খেতে না পাওয়ার সবচেয়ে বেশি খোঁটা দিয়েছিলেন আমার শাশুড়ি। বউরে কত কিছু খাওয়াবো ভাবছিলাম, এখন দেখি মাছই খাইতে পারে না। কথাটা তিনি জনে জনে বলে বেড়াচ্ছিলেন। আমার সামনে বলেছিলেন 50 বার। আমার পিছনে কতবার বলেছেন আমি জানি না। আমার প্রচন্ড জিদ চেপে গিয়েছিল। ছোটবেলা থেকে আমি অনেক জেদি। জেদের মাথায় বাড়ির কত কিছু ভেঙেছি তার হিসাব নেই।
আমার মা বাবা ভাই সবাই আমাকে মানা করতেন, বলতেন এত জেদ ভালো না। তবু আমি জেদ কমাতে পারতাম না। এই বেশি জেদ থাকার ব্যাপারটা হয়তো মানসিক অসুস্থতার লক্ষণ। আমি হয়তোবা মানসিকভাবে অসুস্থ ছিলাম, কে জানে। তখন তো আমাদের কথায় কথায় সাইকিয়াট্রিস্টের কাছে নেওয়া হতো না, কেউ বদ্ধ উন্মাদ হলেও কেবল তার চিকিৎসা করানো হতো। আমার তখন জিদ চেপে গিয়েছিল। আমি ঠিক করেছিলাম মাছ খাবই এবং ওই গ্রাম থেকে মাছ খেয়ে যাব। এত মাছ খাবো যে আমাকে মাছ খাওয়াতে খাওয়াতে শ্বশুর বাড়ির লোক ফতুর হয়ে যাবে। আমাকে নিয়ে আর টিটকারি দেওয়ার সাহসই পাবে না তারা। প্রথমে দুপুরে লুকিয়ে লুকিয়ে তরকারির বাটি থেকে একটা মাছ তুলে নিয়েছিলাম রান্নাঘরে। কেউ ছিল না, কেউ টের পায়নি। নাক চেপে মাছের টুকরো একটা কামড় বসিয়েছিলাম। 2-3 বার কামড় দিয়ে গিলে ফেলেছিলাম মাছটা। মাছের স্বাদ নেবার সুযোগও হয়নি। গিলে ফেলার সাথে সাথে 2-3 সেকেন্ড কিছুই হলো না। মনে হলে ভালোই তো, মাছ তো খেতে পারি। এরপরে আমার শরীরের বিভিন্ন থেকে যেন মাছের একটা ভীষণ আটসেটে কুৎসিত গন্ধ এসে ধাক্কা মারলো আমার নাকে। আমি আর থাকতে পারলাম না, ছুটে রান্নাঘর থেকে বের হয়ে হরহর করে বমি করে দিলাম। এরপর এসে শুয়ে পড়লাম বিছানায়। আমার খুব কান্না পাচ্ছিল। আমার কষ্ট ভাগাভাগি করার জন্য কাউকে খুঁজছিলাম, কিন্তু কেউ আমার পাশে ছিল না। কেউ না, বাহারও না। আমি কেবল নিজেই নিজের ভিতরে ঘুমরাচ্ছিলাম। বিকেলে ননদের সাথে ঘুরতে বের হলাম। ও আর আমি গিয়ে বসলাম পুকুর পাড়ে। বিকেলে সূর্যের রোদ পুকুরের গাছপালার ফাঁক দিয়ে এসে পড়ছিল পুকুরের পানিতে। সে মায়াময় পরিবেশে সে আমাকে গল্প শোনাচ্ছিল, মেছুবুতের গল্প। ও বলছিল, জানো ভাবি, তোমার মতো মাছ খেতে না পারলে আমি বেঁচে যেতাম। মাছ খেতে এত ভাল লাগে যে আমার ছাড়তেই পারি না। বেঁচে যেতে কেন? তাহলে আর মেছুবুত পিছু পড়তো না। এই গ্রামে একটা মেছুবুত আছে, কেউ মাছ নিয়ে কোথাও গেলে বা মাছ খেতে বসলে সে তার পিছু নেয়। কি বলো? হ্যাঁ সত্যি। অনেকেই না ওটাকে দেখেছে, আমার দাদাও দেখেছেন। কি দেখেছেন? এটা অনেকদিন আগের কথা, আমরা তখন ছোট। সে সময় ভার্নেলে আমাদের দানগুলো আছে না, ওগুলো নদীর পানিতে চলে যেত, আর নদীর মাছ এসে উঠতো খেতে। গ্রামের মানুষ তখন সারা রাত ওই মাছ ধরে বেড়াতো। দাদাও যেত। এক রাতে সে এরকম মাছ ধরতে গিয়েছে, তার সাথে আর যারা ছিল তারা চলে গেছে। দাদা আরো কয়েকটা মাছ ধরার আশায় বসেছিলেন। রাত তখন গভীর। দাদা মাছ ধরা শেষ করে বাড়ির দিকে আসছিলেন। হঠাৎ তার মনে হলো তার পিছনে হাঁটার শব্দ পাচ্ছেন। দাদা পিছনে ফিরে দেখলেন তার পিছনে 50 হাতের মধ্যে কোনো লোকজন নেই। দাদা আবার হাঁটা শুরু করলেন। আবার পায়ের আওয়াজ। দাদা এবার ভয়ে ভয়ে পিছনে তাকালেন। তাকিয়ে দেখলেন একটা বড় মানুষ তার দিকে দৌড়ে আসছে। তার মুখে চাদরে ঢাকা। দাদা বুঝতে দৌড়াতে শুরু করলেন। দাদা কিন্তু দৌড়ে আমাদের উপজেলায় ফার্স্ট ছিলেন সবসময়। অথচ সেদিন ওই লোকটার দাদার একদম কাছে চলে আসছিল। প্রায় কানের কাছে এসে বলতে লাগলো, মাছ দে, মাছ দে। দাদা কোনো রকমের দোয়া দুরুদ পরে বাড়ি পর্যন্ত পৌঁছালেন। পৌঁছাই অজ্ঞান। দাদার জ্ঞান ফিরেছিল 3 দিন পর। এই 3 দিন নাকি দাদা স্বপ্নে দেখতো একজন তার সামনে বসে কাঁচা মাছ দাঁত দিয়ে ছিঁড়ে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আমার কেমন বমি পেল গল্পটা শুনে। জিজ্ঞেস করলাম, এতটুকুই শেষ? না, আরো আছে। দাদা যখন অসুস্থ তখন দাদি একবার মাছ ভাজতে বসেছিলেন রাতের বেলায়। হঠাৎ তিনি দেখেন বেড়ার ফাঁক দিয়ে একজোড়া চোখ তার দিকে তাকিয়ে আছে। দাদি ভয়ে চিৎকার দেওয়ার আগে দুটো হাত ঝট করে বেড়া ভেঙে রান্নাঘরে ঢুকে মাছ দুটা নিয়ে বের হয়ে যায়। গল্পগুলো শুনে আমার ভয় পাওয়ার কথা থাকলেও আমি ভয় পেলাম না। আমার মায়া লাগলো মেছুবুতের জন্য। আহারে, তাদের কি পরিমাণ আকর্ষণ মাছের জন্য। এর 10 ভাগের 1 ভাগ থাকলেও আজ এত গঞ্জনা শুনতে হতো না আমাকে। রাতে আমাকে খুব খারাপভাবে অপমানিত হতে হলো। আমার শাশুড়ির বোন এসেছিল আমাকে দেখতে। মনে হয় পাশের গ্রামেই থাকতেন। ছেলেদের খাওয়ার পর মেয়েরা সবাই খেতে বসেছি একসাথে। আমি বসেছি আমার খালা শাশুড়ির পাশেই। আমার শাশুড়ি হঠাৎ আমার পাতে একটা বড় মাছ তুলে দিলেন। মাছের নাম আমি জানি না। ড্যাব ড্যাব করে চোখ জোড়া আমার দিকে চেয়ে আছে। তার আটসেটে গন্ধ আসে নাকছে আমার নাকে। গন্ধ পেলে আমার বমি চলে আসে। বমি আর আটকাতে পারলাম না। মুখটা কোনো রকমে ফিরিয়ে হরহর করে বমি করে ফেললাম। খালা শাশুড়ি অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইলেন। বললেন, তোমাকে না বিয়ার মাত্র 2 মাস হইল, এত তাড়াতাড়ি? মা বলে উঠলেন, আরে সেটা না আপা, ও মাছ খেতে পারে না, ভুলে পাতে দিয়ে দিছি মা, মনে কিছু করো না। বলে ফিক করে হেসে দিলেন, যেন হাসিটা অনেকক্ষণ ধরে চেপেছিলেন তিনি। খালা শুনে প্রথমে ড্যাব ড্যাব করে চেয়ে রইলেন আমার দিকে মাছের মতো করে। পরে আছাড়ে বিছাড়ি করে আর্তনাদ করার মতো বলেই চললেন, ওরে মালো মা, এ কি শুনি, কত কিছু দেখতে হইব জীবনে। মাছ দেখা মানুষের আবার বমি করে, কোনোদিন শুনছি নাকি বাপের জন্মে? এরপর 2 বোনের সে কি হাসি। হাসতে হাসতে দুজন খাবার প্লেটের সামনে মাটিতে গড়াগড়ি দিতে লাগলেন। আমি উঠে চলে আসলাম আমার ঘরে। দেখি বাহার ঘুমিয়ে পড়েছে। আমি বাহারকে ঘুম থেকে উঠিয়ে বললাম, চলো বাহার, চলো, আমি কালকে বাড়ি চলে যাব, আর একটু বাড়িতে থাকবো না। বাহার কোনো রকমের চোখ মেলে বলল, খুব ক্লান্ত লাগছে গো, প্লিজ কালকে পর্যন্ত সময় দাও, কালকে ঘুম থেকে উঠে সবকিছু ঠিক করে দিব। বলে আবার ঘুম দিল। আমার তখন যে ভীষণ কান্না পাচ্ছিল, আমি ঝরঝর করে কান্না শুরু করে দিলাম। আমার সেই কান্না মোছার জন্য কেউ ছিল না। রাত যখন নিঝুম, বাড়ির পাশে গাছের উপর বাসা বাঁধা পাখিটাও তখন ঘুমিয়ে পড়েছে। আমি তখনও জেগে। আমার মনটা খুব জ্বলছিল অপমানে আর কষ্টে। আমি চুপচাপ বিছানা থেকে উঠে পড়লাম। সিঁড়ি বেয়ে নিচে নেমে গেলাম। উঠোন পেরিয়ে রান্নাঘরে চলে গেলাম। রান্নাঘরে মিটশেপের উপরে রাখা গামলায় মাছের তরকারি।
রান্নাঘরের বেড়ার ফাঁক দিয়ে আসা চাঁদের আলোয় ঘরটার ভিতরে অন্ধকার কিছুটা কেটেছে।